ধাক্কা 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 এবং ধাক্কা। গত দুদিনে আদালতে চারবার ধাক্কা খেল রাজ্য। গতকাল প্রথম ধাক্কা, সন্দেশখালী কাণ্ডে এবিপি আনন্দ সুমনদের বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। দ্বিতীয় ধাক্কা, অভিষেকের তত্ত্ব খারিজ করে আদালত জানিয়ে দেয় যে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই। তৃতীয় ধাক্কা এলো আজ, যখন নিরাপদ সর্দারকে জামিন দিল আদালত। এবং চতুর্থ ধাক্কা, বিজেপির প্রতিবাদ অবস্থানে অনুমতি দিল আদালত। আর এই সব ক্ষেত্রে একটা বিষয় কমন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এদিকে আবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে রাজধর্ম স্মরণ করিয়ে দিচ্ছেন, আবার বাংলার মুখ্যমন্ত্রী তার দলের নেতাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু কোনো কিছুতেই যেন সন্দেশখালীর ক্ষতে প্রলেপ দেওয়া যাচ্ছে না। আগামী 1 ঘন্টায় আমাদের এই সমস্ত বিষয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, আগে এফআইআর পরে অভিযোগ, বিস্মিত বিচারপতি, অন্তর্বর্তী জামিন নিরাপদর, আজই জেল মুক্তির নির্দেশ। স্পষ্ট বলছে আদালত যে আজ যদি জেল মুক্তি না হয় তাহলে আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হবে। কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার করা হবে না? নিরাপদর জামিন মামলায় প্রশ্ন বিচারপতির। আগে দায়ের হয়ে যাচ্ছে এফআইআর, আর যে অভিযোগের ভিত্তিতে এফআইআর সেটা পরের দিন আসছে। পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আদালত। সন্দেশখালী যেতে ফের বাধা বিরোধীদের। 62 কিলোমিটার আগেই গ্রেফতার নওশাদ, পরে মুক্তি। কিছুক্ষণ আগে থেকে মুক্তি দেওয়া হয় এবং কি বলছেন নওশাদ সিদ্দিকী, তার এই বিস্ফোরক বক্তব্য রাখবো কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে। রাজনৈতিক অবস্থানের ওপরে উঠুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজধর্ম মনে করালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। চিঠি লিখে তিনি বলছেন এই শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং যারা তাদের রক্ষা করছেন, প্রোটেক্ট করছেন, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিন। তৃণমূল করে মানুষকে বঞ্চনা করা যাবে না, সন্দেশখালী কাণ্ডের আবহে দলীয় নেতাদের বার্তা মমতার। যখন সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তখন কি করা উচিত দলীয় নেতাদের সেই কর্তব্য স্মরণ করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ অবস্থানের অধিকার সকলের রয়েছে, রাজ্যের আপত্তি খারিজ করে বিজেপির কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট। কিন্তু আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে লাউড স্পিকার বা মাইক ব্যবহার করা যাবে না। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে সন্দেশখালী যেতে বিরোধীদের বাধা দেওয়া হয়েছে, একবার নয় একাধিকবার। কোথাও কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয়েছে, কোথাও আইএসএফ এর বিধায়ককে বাধা দেওয়া হয়েছে, আবার আইএসএফ এর বিধায়ককে বাধা দেওয়া হয়েছে সায়েন্স সিটি থেকে, একেবারে সায়েন্স সিটি অর্থাৎ যেটা সন্দেশখালী থেকে 62 কিলোমিটার আগে, সেইখানে তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়। 7 ঘন্টা পর অবশেষে মুক্তি দেওয়া হয় নওশাদ সিদ্দিকীকে। আমি এইখানে শুরুতেই আপনাদের সামনে রাখতে চাইবো যে মুক্ত হওয়ার পর কি বললেন আইএসএফ বিধায়ক, দেখুন একবার। সন্দেশখালী যাওয়ার পথে 62 কিলোমিটার আগে তাকে আটকানো হলো। 151 ধারায় তাকে 7.5 ঘন্টা আটকে রাখা হলো লালবাজারে। শেষ পর্যন্ত লালবাজার থেকে বেরোলেন এবং বিস্ফোরক অভিযোগ করলেন। যে অফিসারদের জন্য যারা আমি আটকেছে, আমাকে যে অফিসার আমাকে অ্যারেস্ট করেছেন, সবার বিরুদ্ধে লয়ার সাথে কথা বলে আইনি লড়াই যাব। কারণ ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত দিয়েছে আমার ফ্রিডম অফ মুভমেন্ট। আমার আর্টিকেলে ওখানে উল্লেখ আছে যে ভারতবর্ষের সীমানায় আমি স্বাধীনভাবে ঘুরতে পারবো। ওটা কি সংরক্ষিত এলাকা? ওটা কি মমতা ব্যানার্জি কালীঘাটের নিজের বাড়ি নাকি যেখানে আমি ঢুকতে পারবো না? আমার রাইটে আঘাত দিয়েছে, যে অফিসার আঘাত দিয়েছে তার সাথে আমি আইনি লড়াই আগে বুঝে নেবো। অবশ্যই সেই অফিসার যেটা করছে তার তো ওপর মহলের নির্দেশ ছাড়া হয় না। ওপর মহলটা কি হতে পারে? পুলিশ মন্ত্রী। আর পুলিশ মন্ত্রীকে এখন কে ঘোরাচ্ছে? অভিষেক ব্যানার্জি। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি তাতে ইনভলভ না থাকলে আমাকে একজন আইনসভার সদস্যকে 151 কিভাবে লাগাতে পারে? আমি গিয়ে ওখানে অশান্তি পাকাবো? আমরা দায়িত্বশীল অপোজিশন, আমরা দায়িত্বশীল অপোজিশন। ওনার মতো মমতা ব্যানার্জির মতো ওই বিধানসভা ভাঙা অপোজিশন আমরা নয়, আমরা বিধানসভাকে গড়ার অপোজিশন। আমরা আপনার সন্দেশখালী যাওয়ার কথা ছিল, তারপরে বাসন্তীতে একটা সভা করার কথা ছিল এবং আরও কিছু কর্মসূচি আপনার ছিল। এই কর্মসূচি যাতে না করতে পারেন সেই কারণেই কি আপনাকে আটকে দেওয়া? হয়তো দীর্ঘক্ষণ ওই জন্য আটকে রেখেছে, আমাদের হয়তো অন্য কর্মসূচি করতে দেবে না। দেখুন, আমি আজকে কোথায় কি প্রোগ্রাম আমার শিডিউল ছিল, ডিজি স্যারকেও পাঠিয়ে রেখেছিলাম। শুধুমাত্র সন্দেশখালী নয়, সন্দেশখালী থেকে আমি রিটার্ন আসে আমার পার্টির প্রোগ্রাম ছিল, সেখানেও আমাকে এক প্রকার আটকে দেওয়া হলো। তাহলে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে আমাদেরকে আটকানো হচ্ছে। তবে কতদিন আটকে রাখতে পারবে এটা আমি তাকে বলছি। আপনি কি মনে করেন যে সন্দেশখালী যাওয়াটা অপরাধ, নাকি ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চাওয়াটা অপরাধ? দুটো একসাথে দুটোই একসাথে। যাই করুক না কেন, জেলে রাখলে জেল, মানে সেখানেও আমি প্রস্তুত আছি।
দেখুন, একটা বিষয়ে আমি নিশ্চিত যে আমার স্টুডিওতে যারা রয়েছেন সকলে একমত হবেন যে বিরোধীরা হচ্ছে এই গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং সকলে জানেন যে বিরোধী স্বর যত মজবুত হয় গণতন্ত্র তত শক্তিশালী হয়। সুদীপ রাহার কাছে আমার এখানেই প্রশ্ন, যেখানে একেবারে লাগাতার অত্যাচার চলেছে, নিপীড়ন চলেছে এবং সন্দেশখালীর বাসিন্দাদের গণতান্ত্রিক অধিকার প্রতিদিন লঙ্ঘিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে বলে অভিযোগ, সেখানে যদি একজন আইএসএফ বিধায়ক যেতেন কি সমস্যা ছিল? নওশাদ সিদ্দিকী যাচ্ছেনই তো অশান্তি করতে। আমি শুনছিলাম ওখানে উনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুগলির ডানকুনিতে সিপিএম এর বামফ্রন্টের সরকার কি করেছিল সেটা যদি নওশাদ সিদ্দিকীর সাথে হতো ওদের খুঁজে পাওয়া যেত না। ওনারা এই জামানায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন, বলছেন কালীঘাটে যেতে গেছি কি। তা আমি তো যতদূর জানি নওশাদ চেষ্টা করেছিলেন বারবার কালীঘাটের দরজায় ঢুকবার, কড়া নেড়েছিলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য, তৃণমূল পাত্তা দেয়নি বলে ওরা তো। আমার একটা প্রশ্ন, তোমার কাছে আসছি, এই ধরো তুমি তো এটা মানো যে 2011-তে এত বড় পরিবর্তনের পেছনে অন্যতম বড় সোপান ছিল নন্দীগ্রাম, সিঙ্গুর বা নেতা, এটা মানো তো? আমি বলছি এই ঘটনাগুলো যখন ঘটলো পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে গেছিলেন, তখন বিরোধী নেত্রী কি জন্য গেছিলেন? উস্কানি দিতে গেছিলেন? নন্দীগ্রাম বিরোধী নেত্রী হিসেবে সঠিক কাজ সেদিন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর নেতাইতে স্টেট স্পন্সরড জেনোসাইড হয়েছিল, রাষ্ট্রীয় সিপিএম সরকার পরিচালিত গণহত্যা হয়েছিল। নন্দীগ্রামের মহিলারা যখন বিক্ষোভ করতে নেমেছিলেন পুলিশ দাঁড়িয়ে গুলি চালিয়েছিল। সন্দেশখালী কাদের স্পন্সর? সন্দেশখালীতে গুলি চালায়নি পুলিশ, সন্দেশখালীতে মানুষ পুলিশের সামনে। আমি বলছি দাঁড়া, আমার এক সেকেন্ড, তার মানে সুদীপ রাহা গোটা বিষয়টাকে একটা দাঁড়িপাল্লায় রাখছে। একটা দাঁড়িপাল্লায় হচ্ছে প্রতিদিন রাত্রে নারী নির্যাতন হচ্ছে, তাদের অধিকার লুণ্ঠিত হচ্ছে, নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে চাষ জমিতে পরপর, পাশাপাশি যে গুলি চালানো হয়েছিল সেটাকে রাখছে। একদিকে পাল্লা ভারী, একদিকে পাল্লাটা হালকা। অভিযোগের ভিত্তিতে যার ভিত্তিতে অভিযোগ হয়েছিল, যার ভিত্তিতে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি গ্রেফতার হয়েছেন, তিনি গ্রেফতার হয়েছেন। প্রমাণ যদি না হয়, আমি বলছি প্রমাণ যদি না হয় তাহলে 130 জনকে জমি কেন ফেরত দেওয়া হলো? প্রমাণ যদি না হয় তাহলে গণধর্ষণের মামলা রুজু করে কেন দুজনকে গ্রেফতার করলো? প্রমাণ যদি না হয় তোমাদের দল থেকে উত্তম সর্দারকে কেন বের করে দিলে? অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সিপিএম এর সময় মানুষ অভিযোগই করতে পারতো না, পুলিশের সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলতে পারতো না। আজকে অভিযোগ থাকুক, অনুযোগ থাকুক, ক্ষোভ থাকুক, বিক্ষোভ থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে সেটা বলতে পারছে। এটা গণতন্ত্র, এই গণতান্ত্রিক স্পিয়ার বাংলার মাটিতে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সেটাকে অ্যাসিওর করেছেন বলে আজকে সন্দেশখালীর মায়েরা সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ দেখাতে চাইছে। বিক্ষোভ দেখা, কিন্তু আমি বলছি সিপিএম এর আমলে তপন শুকুররা গ্রেফতার হয়নি, সুশান্ত ঘোষরা গ্রেফতার হয়নি, লক্ষণ শেঠরা গ্রেফতার হয়নি। কিন্তু এই যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, নিরাপদ সর্দার তিনি বেরোচ্ছেন এবং নিরাপদ সর্দারকে জামিন দিতে গিয়ে আজকে আদালত যেটা বলছে যে আগের দিন এফআইআর হলো আর পরের দিন অভিযোগ হলো, এই রকম দৃষ্টান্ত বাম আমলে দেখা গেছে কিনা আমি জানি না, কিন্তু কি বলছে নিরাপদ সর্দার একবার দেখবেন। এই ছবি অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। অরিত্রিক, একেবারে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল আজই জেল মুক্তি হতে হবে, জেল মুক্তি দিতে হবে নিরাপদ সর্দারকে, নইলে আদালত অবমাননা নোটিশ ইস্যু করা হবে। দেখতে পাচ্ছি জেল থেকে বেরোচ্ছেন নিরাপদ সর্দার, প্রাক্তন সিপিএম বিধায়ক। সরাসরি কথা বলবো অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। দেখতে পাচ্ছি অরিত্রিক নিরাপদ সর্দার
একেবারে তাই, নিরাপত্তা সরকার সবেমাত্র বেরিয়েছেন। বসিরহাটের সিপিআইএম কর্মী সমর্থকরা আমরা জানি আজকে সকাল থেকেই নিরাপত্তা সর্দারের জামিন নিয়ে কিন্তু অনেকটাই তোলপাড় হয়েছে এবং সেখানে আদালতের তরফে যেটা স্পষ্ট করে বলা হয়েছে যে যেভাবে আগে এফআইআর পরে অভিযোগ দায়ের হয়েছে সেই বিষয়টিকে আদালতের তরফে তুমুল সমালোচনা করা হয়েছে এবং নিরাপত্তা সর্দারকে তারপরেই জামিনের নির্দেশ দেন। এমনকি এটাও বলেন যে আজকের মধ্যে তাকে যদি না ছাড়া হয় সেটাকে কিন্তু অপমাননা হিসেবে দেখা হবে। তারপরে কিন্তু প্রস্তুতি সন্দেশখালী থেকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে দাঁড়িয়ে আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে। সম্পূর্ণ বেআইনিভাবেই গ্রেপ্তার করা হয়েছিল। আমাকে আনা হয়েছে এখানে 15 তারিখে জেলে। জেলের অভিজ্ঞতা একটা হয়েছে, ভালো মন্দ সব মিলিয়ে অভিজ্ঞতা হয়েছে। এই জেলে এসে একটা নতুন জিনিস দেখলাম, এটা আপনাদের সকলের বোঝা দরকার। জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। হাঁস মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকের গ্রেপ্তার করেছে। আমি এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই। বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে, আজকের সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে। কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন 7 দিনের মধ্যে আজকে গ্রেপ্তার করার কথা বলছে আমাদের পার্টি? আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে। তৃণমূল তাদেরকে গার্ড করেছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে। আজকের যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ইয়ার কি পেয়েছে সন্দেশখালী মানুষকে? কেন আজকে সন্দেশখালী মানুষ 144 ধারার মধ্যে থাকবে? কেন এই দ্বীপগুলোর মানুষ আজকের এই খারাপ পরিস্থিতির মধ্যে আছে? আজকে সম্পূর্ণ তৃণমূল দায়ী, তৃণমূলের নেতারা দায়ী। কালকের এসেছিল শিবু হাজরাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আমার বিরুদ্ধে কেস করেছো কেন? ওই মহিলারা এসেছিল 5 তারিখে, 5ই ফেব্রুয়ারি থানায় গেছিল, তাদের টাকা দাওনি কেন? কেন আজকে তোমার নেতারা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে? টাকা দেওয়া হবে কেন? আজকে টাকা দেবে কেন? 3 বছর ধরে টাকা দেয়নি কেন? 100 দিনের টাকা লুট করেছে। তাদেরকে গার্ড করার জন্য, চোরেদেরকে গার্ড করার জন্য আজকের টাকা দিচ্ছে। এটা তো তৃণমূলের ধর্ম। এটা পরিষ্কার গোটা রাজ্যের মানুষ জানে। যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না। বাচ্চা ছেলেমেয়েরা যাবে, তাদেরকে আটকে দিচ্ছে। আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে? ওখানে ইয়ার কি পেয়েছে? 144 ধারা ওদের জন্য না, 144 ধারা ওদের জন্য না। ওরা মিটিং করছে। আর আমাদের মীনাক্ষী গেছে, পলাশ দাস গেছে, বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পাশে, তাদেরকে আটকানো হচ্ছে। সন্দেশখালীর মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে। আজকের কে করছে? আজকে তো নিরাপত্তা সত্তার ওখানে নেই। কেন আজকে ঘর জ্বালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে?
কেন এই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কালকের এক নেতা পালিয়ে এসে কালকে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও। এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। গোটা রাজ্যে লাল ঝান্ডা গ্রামের গরিব ছাত্র ছাত্রীরা সকলে মিলে তার ঘুম কেড়ে নিয়েছে, এখন প্রলোভ দেওয়ার চেষ্টা করছে। আমরা তো আগেই বলেছিলাম যে আজকের মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। তাহলে ইডিকে যারা মারলো তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল। এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না, যথেষ্ট বুঝতে পারছে। শিবু হাজরাকে বলেছিলাম যে কেন তুমি মেটাতে পারলে না? ওই যে 5ই ফেব্রুয়ারি লোকজন এসেছিল, তাদের টাকা দাওনি কেন? তাদের টাকা তুমি দিলে না কেন? তাদের টাকা দেওয়া দরকার, সেই টাকা দেয়নি বলে আজকে টাকা দিলে এই কোন জিনিস হতো না। সিরাজের নাম উঠে আসে, সিরাজও তো একই দোষে দোষী। সিরাজ, শাহজাহানের ভাই সকলেই এই কাজের সঙ্গে যুক্ত, এদের সকলকে গ্রেফতার করা উচিত। আন্দোলন কিভাবে আছে? তাদের তো বাইরে থাকার কথা নয়, জামিনে মুক্তি পেলে আছে, এখনই গ্রেফতার করতে হবে। আমরা তো শেখ শাহজাহানের গ্রেফতার চাই। শেখ শাহজাহান কেন বাইরে আছে জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে। আমাকে কেন গ্রেফতার করা হয়েছে জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে। এই আন্দোলন চলবে এমনটাই জানালেন প্রতিবাদ সোচ্চার বজায় থাকবে এমনটাই তিনি জানালেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। একেবারে দেখছে নিরাপদ সর্দারকে যখন বেরোচ্ছেন জেল থেকে, তখন একেবারে তার যারা দলীয় সতীর্থরা যারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন, অভিনন্দন জানালেন, মালা পরিয়ে তাকে অভ্যর্থনা জানালেন এবং একই সঙ্গে পুলিশের ভূমিকার সম্পর্কে, রাজ্য প্রশাসনে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সোচ্চার হলেন নিরাপদ সর্দার। নিঃসন্দেহে নিরাপদ সর্দারের ক্ষেত্রে একেবারে স্পষ্ট নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের, আজই যদি জেল মুক্তি না হয় প্রাক্তন সিপিএম বিধায়কের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হবে। কিন্তু আমি এইখানে ইন্দ্রজিৎ ঘোষের কাছে আসতে চাইবো যে কিছুক্ষণ আগে সুদীপ বলছিল যে পুলিশ একেবারে সঠিক ভূমিকা পালন করেছে। কীরকম সঠিক ভূমিকা পালন করেছে? আচ্ছা, 9 তারিখে এফআইআর রুজু করা হচ্ছে একেবারে আদালতে, যেটা আদালত মহামান্য বিচারপতিরও বিস্ময়ের কারণ হয়েছে। 9 তারিখে এফআইআর রুজু হচ্ছে, যে অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হচ্ছে সেটা 10 তারিখ জমা পড়ছে, মানে আগে এফআইআর হয়ে যাচ্ছে আর যার ভিত্তিতে সেটা পরের দিন জমা পড়ছে। এই পুলিশই আবার 54 দিন ধরে শেখ শাহজাহানকে খুঁজে পায় না। ফলে পুলিশের ভূমিকা যে বলছিল না যে দাড়ি পাল্লায় তুলনা করছিল কোনটার অপরাধের গুরুত্ব বেশি, এই হচ্ছে তার প্রকৃত উদাহরণ। ইন্দ্রজিৎ ঘোষ। প্রথমে সন্দেশখালীর জননেতা, শুধু সন্দেশখালী না, বাংলার ক্ষেতমজুর কৃষক আন্দোলনের নেতা নিরাপদ সর্দারকে জানাই লাল সেলাম। যে অন্যায় মমতা ব্যানার্জির পুলিশ করেছে তার জবাব পেয়েছে। আমি শুধু একটা কথা, নিরাপদার সঙ্গে কয়েকদিন আগে কথা হচ্ছিল, তখন নিরাপদা বলেছিল যেদিন বাঁশদ্রোণী থানায় অ্যারেস্ট করে সেদিনের কথা, যে 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যকান্ত মিশ্র তৎকালীন বিরোধী দলনেতাকে বলছে যে নিরাপদ অনেক কথা বলছে বিধানসভায়, ওকে আর বিধানসভায় ঢুকতে দেবো না। তো সেদিন বিরোধী দলনেতা বলেছিল যে জনগণের ভোট হয়, নিরাপদ সর্দার আবার বিধানসভায় আসবে। জনগণের ভোট দেয়নি, ভোট লুট করেছে, তো নিরাপদ সর্দার আসতে পারেনি। কিন্তু সেদিন নিরাপদ সর্দার বলেছিল যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি বলছি, যদি নিরাপদ সর্দার পশ্চিমবঙ্গের বিধানসভায় না আসে, সন্দেশখালীতে তৃণমূল নিরাপদে থাকবে না। এবং গত কয়েকদিন যে ইডি এতদিন ধরে গেলেন 144 ধারা পুলিশ জারি করেছে, ইডির জন্য তো জারি করেনি, ইডি যাচ্ছে না কেন? ইডি সেখানে গিয়ে গ্রেপ্তার করছে না কেন? আসলে তৃণমূল বিজেপি সেটিং করে যে চক্রান্ত করে পশ্চিমবঙ্গ থেকে লুট করছিল, তার বিরুদ্ধে লাল ঝান্ডা প্রতিরোধের বার্তা তৈরি করছে এবং সেই প্রতিরোধের বার্তাতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেসের পুলিশ নিরাপদ
প্রতিদিন বিধানসভায় নিরাপত্তা সত্তারা বলেছে এই অসভ্য নোংরা বর্বর নারী ধর্ষক তৃণমূলদের কথা বিধানসভায় তুলেছে, হ্যারাস করেছে। একদম চুপ 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 পশ্চিমবঙ্গে বেরোনোর জন্য পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে প্রতিদিন লাল ঝান্ডা মারছে এবং বসিরহাটে আমাদের সমাবেশ হবে। নিরাপত্তা সত্তারা সন্দেশখালীতে যাবে। আমি কেয়া ঘোষের কাছে আসবো। হতাশার কথা বলছিলেন, আমি বলছি রাজনৈতিক দলের কথা বাদ দিন, সব থেকে হতাশার মধ্যে এবং অনিশ্চয়তার মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন সন্দেশখালীর মানুষেরা। আর সেটা যদি না হতো, প্রতিদিন এইভাবে জনরোষ জনবিক্ষোভের ছবি আমাদের দেখাতে হতো না। এবং এখনো পর্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কেয়াদি তুমি মানবে যে পুলিশ কিন্তু বারে বারে যাচ্ছে, পুলিশের বড় বড় কর্তারা ডিজি থেকে এডিজি থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত যাচ্ছেন, কিন্তু পুলিশ সেই কনফিডেন্স বিল্ড আপ এখনো পর্যন্ত করতে পারছে না। কি করে কনফিডেন্স বিল্ড আপ করবে? কোন পুলিশের কথা বলছো? যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না, যে পুলিশের মন্ত্রী তিনি এখন মুখে কুলু পেটে বসে রয়েছেন, আর সেই সরকারি দলের যিনি এখন সেকেন্ড ইন কমান্ড তিনি জনসমক্ষে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। তিনি বলছেন যে হাইকোর্টের অর্ডারের কারণে নাকি এতদিন গ্রেপ্তার করা যায়নি, এইবার অর্ডার সরেছে গ্রেপ্তার হবে। আমি বলছি মানে কোথাও পুলিশ কিন্তু কোথাও উপহাসের পাত্র হয়ে যাচ্ছে নাকি? আদালত আজকে বলছে 9 তারিখে এফআইআর রুজু হয়েছে এবং যে অভিযোগের ভিত্তিতে অভিযোগটা পড়ছে 10 তারিখে। দারুণ দক্ষতার সঙ্গে পুলিশ কাজ করছে, মহামান্য বিচারপতি এই মন্তব্য করছেন। আমার নাম কে একটু বলি, আপনি উপহাসের কথা বলছেন। দেখুন, এই সন্দেশখালী অঞ্চলের বসিরহাটের যিনি সাংসদ তিনি বলছেন তিনি যেতে পারছেন না, আন্তরিক ইচ্ছা আছে, কিন্তু 174 ধারা জারি থাকার জন্য নাকি তিনি সন্দেশখালী যেতে পারছেন না। নিরাপদ সর্দার কিছু বলছেন সরাসরি। পুলিশও বসার চেষ্টা করেছিল শুনলাম, তোমাদের না বসার জন্য সন্দেশখালী জুড়ে আজকের এই অবস্থা তৈরি হয়েছে। আপনি বিধায়ক থাকাকালীনই জমির দখল নিয়ে আন্দোলন করেছিলেন, কি সমস্যা? তখন থেকেই তো জমি নেওয়া শুরু করেছিল, পাট্টা জমি যেগুলো দিয়েছিলাম সেগুলো কেড়ে নিয়েছিল, বর্গাদারদেরকে তাড়িয়ে দিয়েছিল। তখন আমি বিধানসভায় বলেছিলাম এই পাট্টা জমি ফেরত দিতে হবে গরিবদের, বর্গাদারদেরকে উচ্ছেদ করা যাবে না, কিন্তু তখন বিধানসভায় আমার কথার গুরুত্ব দেওয়া হয়নি। আপনি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন, এখনো শেখ শাহজাহান অন্তরালে, কি বলবেন? শেখ শাহজাহানকে তো ওরা যতটা পারে সেভ করার চেষ্টা করবে, কারণ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক বড় মাথার টান আসতে পারে, এমনকি মুখ্যমন্ত্রীর নামও এসে যেতে পারে, অভিষেক ব্যানার্জির নাম আসতে পারে। অনেক কারণেই তারা শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করে। আগামী দিনে সন্দেশখালীর আন্দোলন কোন? সন্দেশখালীর মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে, আমরা সন্দেশখালীর মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন চাই। সন্দেশখালী যে পরিবেশ ছিল সেটা ফিরে আসুক, তারপর মানুষই ঠিক করবে কে কোন রাজনীতি করবে। জামিনে মুক্তি পাওয়ার পর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার জানালেন যে মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে তিনি সন্দেশখালীতে আন্দোলনে নামবেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি কেয়াদিকে থামিয়েছিলাম। কেয়াদি, আমি আরেকটু তোমাকে থামাবো, তার কারণে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতির পর নিঃসন্দেহে পুলিশের ভূমিকা আমি একাধিক দৃষ্টান্ত আপনাদের সামনে রাখবো বিরতি থেকে ফিরে আসার পর, যেখানে পুলিশের ভূমিকা, এফআইআর দায়েরের পদ্ধতি নিয়ে, এমনকি এফআইআর যে পুলিশ দায়ের করেছে সেখানে অসঙ্গতি রয়েছে চোখে আঙুল দিয়ে কলকাতা হাইকোর্ট বারে বারে সেটা দেখিয়ে দিয়েছে। ফলে এই প্রথমবার নয়, সন্দেশখালী কাণ্ডে আগেও এই দৃষ্টান্ত সামনে এসেছে। আমি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে আসবো। আমি বলছি, সুদীপ্ত, এই যে এফআইআর এবং তা নিয়ে প্রশ্ন আদালতের একেবারে পুলিশ সুপারের রিপোর্ট পর্যন্ত তলব করেছেন মহামান্য বিচারপতি, আমি বলছি এফআইআর নিয়ে এই সন্দেশখালী কাণ্ডের ঘটনা যদি ধরো, বারে বারে কিন্তু আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে। দর্শকদের স্মরণ করিয়ে দেবো, তারিখটা ছিল 11ই জানুয়ারি। দর্শকেরা জানেন যে 5 তারিখে যখন ইডির ওপরে হামলার ঘটনা ঘটে তাতে 3টে এফআইআর রুজু হয়েছিল, যার মধ্যে 2টো ছিল দিদার বক্স, যিনি হচ্ছেন শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার, তার অভিযোগের ভিত্তিতে, আরেকটা করেছিল পুলিশ স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করেছিল। সুদীপ্ত, সম্ভবত জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে বিষয়টা ছিল, সেখানে দিদার বক্সের অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হয়েছিল সকাল 10টায়, 10:30টায়, যেখানে বাড়িতে ঢুকে নিগ্রহ লুটপাটের অভিযোগ ছিল। আর পুলিশের স্বতঃপ্রণোদিত সুমোটো এফআইআর হয়েছিল দুপুর 1টায়, যেখানে বাড়িতে ঢোকার উল্লেখ পর্যন্ত ছিল না। তখন ওসির ভূমিকা নিয়ে, এফআইআরের সত্যতা নিয়ে মহামান্য বিচারপতি প্রশ্ন তুলেছেন। আমার প্রশ্ন একটাই, শুধু সন্দেশখালী কাণ্ড যদি ধরো, তাহলে এফআইআর পুলিশের ভূমিকা নিয়ে আদালতে কিন্তু বারে বারে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন। এই ধাক্কা কিন্তু বারে বারে খেয়েছে।
দেখুন এইটাই হলো মানে এটাই কারণ যে ওখানকার লোকজনেরা কেন পুলিশের ওপর ভরসা করতে পারছে না। বাংলায় একটা প্রবাদ আছে যে বাচ্চা জন্মালো না তার অন্নপ্রাশন হয়ে গেল। এটা অভিযোগই দায়ের হলো না, অভিযোগের আগে তার এফআইআর হয়ে গেল এবং একজন নাগরিককে অ্যারেস্ট করে নিল। সবাই জানা হয় যে অভিযোগ হলো, অভিযোগটাকে খতিয়ে দেখে তারপর এফআইআর হবে। অভিযোগ হলো 10 তারিখ, এফআইআর হলো 9 তারিখ, 15 তারিখ তাকে অ্যারেস্ট করা হলো। এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 9 তারিখ আরেকটাও এফআইআর হলো এবং 11 তারিখ প্রথম নিরাপদাকে অ্যারেস্ট করা হয়, নিরাপদ সর্দারকে। সেখানে কি দেখা যায়, সেইখানে যখন বেল প্রেয়ার করা হয় 15 তারিখ, সেখানে মহামান্য নিচে আদালত বলে একটি কথা বলে যে এফআইআরে যা বক্তব্য আছে তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই বলে বেল দেয়। এবং যেই মুহূর্তে বেল দেয় ওনাকে শোন অ্যারেস্ট দেখিয়ে এই 9 তারিখের এফআইআরে অ্যারেস্ট করা হয়, যার কমপ্লেন হয় 10 তারিখ। প্রথম এফআইআরও পরিষ্কার বোঝা যায় নিচের কোর্টের অর্ডারে যে এফআইআরের সঙ্গে কোনো বাস্তবের সম্পর্ক নেই, ওনাকে বেল দেওয়া হয়। আর এই এফআইআর এর কোনো যুক্তিসঙ্গতই নেই, কোনো আইনি বৈধতাই নেই। তাই জন্য নিঃশর্ত আজকে ছেড়েছে, বলেছে আজকের মধ্যে ছাড়তে হবে, নিঃশর্ত, কোনো বেল না। নিঃশর্ত বোধহয় নয়, কারণ 10,000 টাকার ব্যক্তিগত বন্ড আছে এবং নিম্ন আদালতে হাজিরা দিতে হবে পরবর্তী নির্দেশ পর্যন্ত, সেটা না হলে নিঃশর্ত হলো যে অ্যাড ইন্ট্রিমে এটা থাকে। নিঃশর্ত এই জন্য যে অন্তর্বর্তী এই জন্য অন্তর্বর্তী, কারণ 29 তারিখ এসপি কে এসে জবাব দিতে হবে কেন এই ধরনের কাজ, কিভাবে এই ওসি বা উনি করলেন তার জবাব দিতে হবে। আদালত এটাও আজকে বলেছে, আমি একটু ক্লিয়ার করে নিই তোমার থেকে, সেটা আদালত তো এটাও আজকে বলেছে যে যদি এই শর্ত যেটা আদালত আজকে বলে দিয়েছে সেটা যদি না মানে তাহলে হাইকোর্টের নির্দেশ ছাড়াই লোয়ার কোর্ট জামিন খারিজ করে দিতে পারে। অবশ্যই এইটা দেখুন, যে কোনো কাউকে যখন বেল দেয়, কোনো বেল দিল, এটা বেল অর্ডার, এটা রিলিজড অন বেল। যদিন কাউকে বেল দিল, ধরুন সে চলে গেল, কাউকে তাকে খুঁজে পাওয়া গেল না, তাই জন্য তাকে বলা হয় একটা বন্ড দিতে। এবং লোয়ার কোর্টে যেহেতু তার মামলাটা চলছে, সেই মামলায় গিয়ে তাকে হাজিরা দিতে হবে যে আমি এই মামলার সঙ্গে কোঅপারেট করছি ইনভেস্টিগেশনে। এই ক্ষেত্রে অ্যাড ইন্টারিম বেল দিয়েছে এবং 29 তারিখ রেখেছে। এসপি জবাব দেবে যে কেন এই ধরনের বেআইনিভাবে অ্যারেস্ট করা হলো, এবং ওই দিন আমাদের প্রেয়ার থাকবে যে এই অফিসারকে অপসারণ করা হোক, ডিসমিস করা হোক। কারণ এই অ্যারেস্ট যদি বেআইনি হয়, এফআইআর যদি বেআইনি হয়, অ্যারেস্ট বেআইনি হবে। এবং এই যে 17 দিন ওনাকে অন্যায়ভাবে রাখা হলো, তার জন্য ওনাকে কম্পেনসেশন দিতে হবে এবং এই পুলিশ অফিসারের চাকরি। আমি এখানে আশুতোষের কাছে একবার আসতে চাই। আশুতোষ, আমি বলছি দুটো নজিরবিহীন ঘটনা কিন্তু আজকে দেখা গেল। এক হচ্ছে যে আগে এফআইআর রুজু হয়ে গেল, তারপরে যে অভিযোগের ভিত্তিতে এফআইআর, সেই অভিযোগটা পরের দিন রুজু হচ্ছে, এক। আর দুই হচ্ছে মহামান্য বিচারপতি কার্যত ক্ষুব্ধ। তিনি বলছেন যারা এই গোটা ঘটনাটা ঘটিয়েছে সেই পুলিশ আধিকারিকদের কেন অবিলম্বে গ্রেফতার করা হবে না। দেখো, হয়তো তুমি আশ্চর্য হবে না শুভ্র, যে তৃণমূল আর বিজেপি জ্বালাতনে ভালো অফিসারগুলো কদিন পরে রেজিগনেশন দেওয়া শুরু করেছে, সামনে লোকসভা ভোট আসছে। দুই, সেটা হচ্ছে যে একটা তথ্য খাড়া করে দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে, নেই কোর্টের নাকি প্রচুর বাধা ছিল। আচ্ছা বলো তো কোথায় বাধা ছিল? এখানে তো আইনজীবী বসে আছেন, কম বেশি সবাই এখানে আইন জানেন। কোথায় কোর্ট কোথায় বলেছে যে মূল অভিযুক্তকে ধরা যাবে না? এগুলো হচ্ছে সমস্ত তামাশা চলছে এবং কোর্টকে অপমান করার একটা ব্যাপার চলছে। আর একটা কথা তোমায় বলি, এই যে বারবার করে একটা দেখা যাচ্ছে যে এফআইআর আগে, এফআইআর পরে কোর্ট, এই যে জল মেলে একটা ব্যাপার। তোমাকে আমি কথা বলি, মিথ্যে মামলা পশ্চিমবঙ্গে যে হারে বাড়ছে এবং রাজনৈতিকভাবে যারা সক্রিয় তাদের উপরে মিথ্যে মামলা দেওয়া, সেটা সাংবাদিক হতে পারে। তুমি সুমনদার কথা বলেছো, অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পরিষ্কারভাবে বলেছেন, নিন্দা জানিয়েছেন। এবং আমরা মনে করি যে সাংবাদিক কুলকেও যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা অন্যায় শুধু নয়, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে তোমাদের যারা মানুষরা রয়েছেন মিডিয়া, তারা মানুষের কথাটা তুলে ধরেছেন, সন্দেশখালীর মা বোনেদের কথা ধরেছেন। আমি তো পুলিশকে প্রশ্ন করতে চাই, যারা এখনো ভালো অফিসার আছে, আপনারা কি চোখে অন্ধ হয়ে আছেন? 10-10টা বছর ধরে মা বোনেদের উপরে যে অত্যাচার চললো, রাজ্যের পুলিশ মন্ত্রী জানতেন না? সেখানকার প্রশাসন জানতো না? সেখানকার ওসি জানতো না? তোমাকে একটা প্রশ্ন করি, এক সেকেন্ড। আরে শুভেন্দু বাবু তৃণমূলের পাম্পে চলছে, আবার তৃণমূলকে বিজেপি পাম্প দিচ্ছে। আমি একটা কথা বলি, এটা ভুল আলোচনা করবেন না, ভুল জায়গায় যাবেন না। আমি আপনাকে বলি একটা কথা, এটা বিজেপির আমলে সাংবাদিক নিগ্রহ হয়, খুন হয়, সবাই জানে। তৃণমূল শেষ করে আমি আমি বলেছি
প্লিজ প্লিজ এক এক করে আমি সুদীপ্ত আসবে আমি তোমাকে সময় দিচ্ছি আলাদা আপনাকেও বলতে দেবো না, এটা শুভেন্দু বাবু না, শুভেন্দু বাবু ওই তৃণমূলের সাথে সেটিং করবে, সবাই জানে তৃণমূল আর বিজেপি আর কে ঘোষ আরে সারদা চোরগুলো এবার আশুতোষকে থামালাম কে ঘোষ এক সেকেন্ড আমি আশুতোষ থামাচ্ছি এবার তোমায় বলি কে ঘোষকে মাঝপথে আমি থামিয়েছিলাম প্লিজ সেটা যুক্তিযুক্ত কথা। দেখুন আপনি প্রথমেই জিজ্ঞাসা করেছিলেন পুলিশ প্রহসনে পরিণত হয়েছে কিনা, তো আমরা তো দেখলাম যে যেখানে রাজ্যের সাংসদ বসিরহাট সন্দেশখালী এলাকার সাংসদ তিনি বলছেন 144 ধারা 74 ধারা জারি করার জন্য তিনি যেতে পারছেন না, এটা প্রহসন। যেখানে রাজ্য সরকারের কেউ নন, উনি দলের মুখপাত্র কুণাল ঘোষ তাই মেনে নিচ্ছেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহান তোমাকে আসবে তোমাকে তো বলবে কে আজকে বলতে দাও আশুতোষ প্লিজ তুমি থামো প্লিজ সুদীপ আশুতোষ তোমরা থামো আবার এক এক করে প্রত্যেকের বক্তব্য দর্শকদের শুনতে দাও কে আজকে প্লিজ আশুতোষ প্লিজ সুদীপ আরে বাবা সুদীপ তুমি থামো প্লিজ প্রত্যেককে থামানো হয় সত্যের অপলাপ করো না। নিরাপদা সর্দার নিশ্চয় তিনি আওয়াজ তুলেছিলেন, তার বিধানসভায় তার আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সন্দেশখালীতে কেন এতদিন গৌরী লঙ্কেশের খুনি বিজেপি গৌরী লঙ্কেশ আমি বলছি কিন্তু আমার প্লিজ আমার সুদীপের কাছে সুদীপের প্লিজ এক সেকেন্ড আমার সুদীপের কাছে স্পেসিফিক প্রশ্ন আরে বাবা প্লিজ প্লিজ হ্যাঁ আমি বলছি এক এক করে কে আদি প্লিজ কে আদি এই আশুতোষ এক সেকেন্ড আমি বলছি এই হাতরাসে প্লিজ এই হাতরাসে তো তৃণমূলের প্রতিনিধি দল গেছিল বিরোধী রাজনৈতিক দল হিসাবে, যেখানে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে হয়েছে 100 বার সেখানে বিরোধী দল যাবে। আমি বলছি আজকে তুমি এই কংগ্রেস থেকে শুরু করে বিজেপি বা হাতরাসে যাওয়ার সময় আমাদের কোথায় আটকানো হয়েছিল 144 ধারা কি মণিপুরের বিমানবন্দর আমার বক্তব্য তো সেটাই 144 ধারা কি লখনৌয়ের বিমানবন্দর 144 ধারা কি সায়েন্স সিটিতে আছে নাকি ওহো 144 ধারা কি সায়েন্স সিটিতে আছে নাকি না 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 যখন আমাদের মহিলা সাংসদদের সায়েন্স সিটিতে আছে নাকি হ্যাঁ কিন্তু বেশ কিন্তু আমি এইখানে একবার প্লিজ আমি সবাইকে থামালাম, আমি আলোচনার পরবর্তী বিষয়ে আসতে চাইবো, সেটা হচ্ছে আইসিডিএস। এক সেকেন্ড আমি বলছি এক সেকেন্ড আপনার সব আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, সেটা হচ্ছে প্লিজ কে আদি 1 সেকেন্ড আমি বলছি প্লিজ সুদীপ এবার আমি তোমাকে থামাচ্ছি প্লিজ সুদীপ তুমি থামো আমি সবাইকে থামাচ্ছি না আমাকে অনুষ্ঠানটা চালাতে দাও প্লিজ সুদীপ। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে প্রশাসন যদি চায় তাহলে কত দ্রুততায় কাজ করতে পারে, সেটা আজকের দৃষ্টান্ত, আজকে কিন্তু সেটা প্রমাণ দেখা গেল। কিরকম একটা আইসিডিএস সেন্টার সেটা কার্যত পরিণত হয়েছে গোয়াল ঘরে, পশুপালন কেন্দ্রে পরিণত হয়েছে। আজকে সকালে যখন মহিলারা এসে অভিযোগ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভ জানানোর কয়েক ঘন্টার মধ্যে যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ছবিতে দেখা যাচ্ছে, সেই তৃণমূল নেতা একেবারে মুহূর্তের মধ্যে সেটা পরিষ্কার করে দিচ্ছেন এবং একেবারে পরিচ্ছন্নতা ফিরিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, তৎপরতা কোন জায়গায় দেখুন, একটা সাঁকো, যে সাঁকোটা 2009-এ আইলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, 15 বছর ধরে তারা অভিযোগ করে আসছেন যে এটা চলাচলে অসুবিধা হচ্ছে, এটা অন্তত প্রশাসনের কাছে দরবার করেছেন সারিয়ে দিন। তারপরে শেখ শাহজাহান থেকে শুরু স্বাভাবিক প্রশাসনের কাছে যাওয়ার পর তারা যেটা বরাবর অভিযোগ আসে শেখ শাহজাহান শেখ সিরাজের কাছে যেতে বলেছেন। এই অভিযোগ যখন কার্যত গণবিক্ষোভের চেহারা নিচ্ছে তখন সেটা দেখা যাচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই সাঁকো সারানোর কাজটা শুরু হয়ে যাচ্ছে। এখন বিরোধীরা এটাকেই বলছে, একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। যখন চাপটা পড়ে, জনরোষ এবং জনবিক্ষোভ যখন এই রকম চেহারা নেয়, দর্শকদের মনে থাকবে যে বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন আমাদের 234 ওদের 34, কে আমাদের রুখবে? এই জনরোষ জনবিক্ষোভ যখন হয় তখন উল্টো দিকের শাসক যতই ক্ষমতাশালী হোক না কেন তাদের কিন্তু একটা সময় মাথা নত করতেই হয়। এই নিয়ে আলোচনায় আসবো। তার আগে কি ছবি আজকে দেখা গেল, আইসিডিএস সেন্টার কয়েক ঘন্টার মধ্যে একেবারে সাফসুতরা হয়ে গেল। দেখুন, নীল সাদা রং আর গ্রামবাসীদের দাবি ছাড়া বোঝার উপায় নেই এটা হচ্ছে দঙ্গলপাড়ার একটি আইসিডিএস সেন্টার। আইসিডিএস সেন্টারের বাইরে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্যত গরুর গোয়াল ঘর বানানো হয়েছে, ছাগল থাকার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে ধুলো জমে পড়েছে এবং মশারি দেখতে পাচ্ছি আমরা ভেতরে। এবং শুধু তাই নয়, এখানে যে সমস্ত পশু খাদ্য রয়েছে সেই পশু খাদ্য রাখার ব্যবস্থাও কিন্তু এর ভেতরেই করা হয়েছে। এই অভিযোগ উঠছে প্রাক্তন পঞ্চায়েত
প্রধান তৃণমূল কংগ্রেসের তপন সর্দারের বিরুদ্ধে। তার স্ত্রী কণিকা সর্দার তিনি যে অভিযোগ করছেন যে মাত্র 6-7 মাস এখানে তারা রাখছেন, তারা এখানে কোনো হাঁস মুরগি পালন করেন না, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু গরু ছাগল থাকে। আইসিডিএস সেন্টারের এমন দুর্গন্ধ পরিবেশ যে এখানে কিন্তু কোনো সন্তানদেরকে পাঠাতে গ্রামের মহিলারা তারা কিন্তু চাইছেন না, এবং তারা কিন্তু এই নিয়েই বিক্ষোভ শুরু করেছেন দঙ্গল পাড়াতে। তাদের অভিযোগ শুধু আইসিডিএস সেন্টার নয়, তাদের অভিযোগ কিন্তু রয়েছে আবাসের টাকা থেকে শুরু করে জব কার্ড, এমন বহু অভিযোগ রয়েছে তপন সর্দারের বিরুদ্ধে, যা কিন্তু তুলছেন গ্রামবাসীরা। যদিও তপন সর্দারের স্ত্রী অভিযোগ যে গ্রামবাসীদের তোলা প্রত্যেকটি অভিযোগই কিন্তু ভুল, এবং তারা কিন্তু একেবারে আইন মেনেই চলছেন। এবং এই যে গোয়াল ঘর বানানো হয়েছে, যে এখানে ছাগল এবং গরু রাখার ব্যবস্থা করা হয়েছে, তার জন্য কিন্তু তারা অনুতপ্ত, তারা মিস্ত্রি পাচ্ছেন না কিন্তু সরাতে, এবং তারা এটা মানতে নারাজ যে এই আইসিডিএস সেন্টার চলছে না। তাদের অভিযোগ পাল্টা যে এখানে যে সমস্ত দিদিমণিরা আসেন তারা নাকি পড়াতে চান না, তাই এখানে ছাত্র আসছে না। কিন্তু কেন এখানে গত 6-7 মাস ধরে এরকম একটি খাটাল বানিয়ে তোলা হয়েছে, তাই নিয়ে কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন। ক্যামেরা সন্দীপ সাধুকার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, দঙ্গলপাড়া। আমাদের অভিযোগ হচ্ছে আমরা ভালো মানে ওইটা জিনিসটা ওখানে থেকে সরিয়ে দেওয়া হোক, আর ওই গোয়াল টোয়াল যা আছে ওইগুলো পরিষ্কার। আর শিক্ষামন্ত্রীর কাছে আমরা ক্ষমা চাইছি, আমাদের অন্তত এই জিনিসটা যেন পরিষ্কার করে দেয়। নেত্রী থেকে জানালে ওই তপন সর্দার হুমকানি দেয়, বলে সিরাজ শাহজাহানের কাছে জানিয়ে দেবো, এক্ষুনি তোমাদের মাথা খুলি উড়িয়ে দেবে, উমুক করবে, আমাদের এইসব হুমকানি দিয়ে চুপ করিয়ে দেয়। খুলে দিয়েছে, আপনারা চলে গেলে আবার হয়তো করবে। কি করেছিল, কারা করেছিল? ওই তো প্রধান করেছিল। ওখানে গরু বাছুর রাখতো, বাচ্চা কাচ্চা কি করে পাঠাবো এখানে পড়ার জন্য? মশা টশা, বাচ্চারা মশা কি মারতে পারে? বাচ্চারা ওখানে ওই প্রধান সর্দার, ওই তপন সর্দার ওর নাম, এখন তো খুলে দিল। ওই তো সাজানের লোক এসেই তো খুলে দিয়ে গেল, আপনারা দেখুন। সাজানের লোক, সাজান সিরাজের লোক এসেই খুলে দিয়ে গেল। আমার প্রশ্ন সুদীপ রাহার কাছে স্পষ্ট, সবই যদি বানানো হয়, সবই যদি সাজানো অভিযোগ হয়, তাহলে এই তৎপরতা কেন দেখা যাচ্ছে? তৎপরতার সঙ্গে 130 জনের জমি কেন ফিরিয়ে দেওয়া হলো? তৎপরতার সঙ্গে তৃণমূল তৎপরতার সঙ্গে জমি ফিরিয়ে দিলেও সমস্যা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আপনারা চিৎকার করবেন। অর্থাৎ ন্যারেটিভ মিডিয়া তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছে, মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে থাকে, মানুষের সেই স্বাধীনতা আছে, এর আগের আমলে সেই স্বাধীনতা ছিল না। যারা ধর্ষক তৃণমূল বলছে তাদেরকে আমি ফেলানি বসাকের কথা মনে করিয়ে দেব, তাপসী মালিকের কথা মনে করিয়ে দেব, সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম, সাইবাড়ি, সুচপুর গণহত্যার যে লাল পতাকার কথা বলছিল, মানুষের রক্তে খুনের রঙে লাল হয়ে গেছে যে পতাকাটা, সেই পতাকাটাকে রিজেক্ট করেছে মানুষ। আজকে আমি বলছি, আমি আপনাদের স্টুডিওয়ে বসে বলছি, আজকে শিবু হাজরা, উত্তম সর্দাররা যদি অন্যায় করে থাকে, দল পাশে দাঁড়ায়নি, আমরা পাশে দাঁড়াচ্ছি না তবে, কিন্তু আমরা বলছি এটা এই একজনকে দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা যাবে না। আমি দুটো বক্তব্য বলবো। এক হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলের থেকে সাধারণ মানুষকে বঞ্চনা করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, এইরকম একটা জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এটা বলতে হলো যে যারা আজকে তোমাকে বড় করেছে, জিতিয়েছে, তারাই তোমাকে যখন পরাজিত করবে কেউ তোমাকে ফিরেও তাকাবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় নেতাদের দায়িত্বের কথা কেন আজকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে? দ্বিতীয় বিষয় হচ্ছে, গতকাল কলকাতা হাইকোর্ট অত্যন্ত উল্লেখযোগ্য মন্তব্য করেছে, যেখানে বলছে 4 বছরে 43টা মামলায় গ্রেফতারি শূন্য। বিস্মিত হয়েছেন মহামান্য বিচারপতি। চার্জশিট দিতে 4 বছর লেগে গেল। রাজ্য বলছে জমি ফেরতের ব্যবস্থা হয়েছে, তার মানে কিছু তো একটা হয়েছে, আর প্রমাণের কি দরকার? সরাসরি সাজা দিতে হবে, এটা বলছে কলকাতা হাইকোর্ট। এরপরেও কি সুদীপ রাহারা বলবে যে অভিযোগগুলো সবটাই শুধুমাত্র সাজানো অভিযোগ? এটা কোনো দল নয়, কলকাতা হাইকোর্ট। আমি ইন্দ্রজিৎ ঘোষের কাছে আসবো। একটা বিষয় তুমি খেয়াল করে থাকবে ইন্দ্রজিৎ, যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রত্যেকে বলছেন দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, এছাড়া আমাদের কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়েছে আজকে আমরা বাইরে বেরোতে এবং এইভাবে প্রতিবাদের স্বরকে সম্মিলিত করতে। এবং সেই কারণে একের পর এক পদক্ষেপ বা প্রশাসন কার্যত বাধ্য হয়ে তাদের জমি ফিরিয়ে দেওয়া বা 24 ঘন্টারও কম সময় এই তৎপরতা, এই কারণে কিন্তু দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ। হ্যাঁ, সেটা মানে প্রথম থেকেই বলছি যে শাহজাহানের কে ধরার জন্য ইডি গেল, 19 দিন পর দিল্লি থেকে একটা চিঠি এলো। পাবলিক তো বুঝছে তৃণমূল এবং বিজেপি দুষ্কৃতীদের সাথে সেটিং করছে, তখন লাল ঝান্ডাকে ভরসা করে মানুষ রাস্তায় নামছে, এবং যখন রাস্তায় নামছে
তখনই হচ্ছে নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করতে হচ্ছে, 9 তারিখে এফআইআর করে তারপরে হচ্ছে 10 তারিখে অভিযোগপত্র, একটা ফলস অভিযোগপত্র গ্রহণ করে মানুষের আন্দোলনকে থামানোর চেষ্টা তৃণমূল এবং বিজেপি মিলে করছে। কিন্তু সন্দেশখালীতে লাল পতাকাকে ভরসা করে মানুষ এখন লাল 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 করছেন। লাল এতদিন কি করছিলেন আমি জানি না। নিরাপদবাবু খালি বিধানসভায় বলেছেন, কেন সন্দেশখালী নিয়ে বলেননি? বাইরে সন্দেশখালীতে বলেননি, আন্দোলন গড়ে তোলেননি কেন আমি জানি না। এবার একটাই আমার বক্তব্য, ভাই আমি বলি আমার একটাই কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই চপ শিল্প ঘুগনি শিল্পর পরে এই তৃণমূল পার্টি অফিসে পিঠে শিল্পর এই অত্যাচারের ফলে যখন মানুষ জনবিস্ফোরণ করছেন, তখন কেন তৃণমূল আপত্তি জানাচ্ছে? এই তো শোভনদেব বাবু বলেছিলেন না যে জনবিস্ফোরণ যখন ইডিকে মেরেছিল এই শাহজাহানের, এখন কেন উল্টো? কংগ্রেসের প্রতিনিধি দলকে প্রায় আটকানো হচ্ছে, রোজ আটকানো হচ্ছে। তার কারণ এটা একটা সিস্টেম্যাটিক আটকানোর পরিকল্পনা। কেন 144 এর অজুহাত, অহেতুক অজুহাত, এগুলো কোনো আইনি বৈধতাই নেই। সেকেন্ড, আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, তৃণমূল আর বিজেপি সন্দেশখালীতে যে সাম্প্রদায়িক ব্যাখ্যা দিতে গেছিল সেটা কিন্তু মানুষ নেয়নি, মানুষ সেটাকে রিজেক্ট করেছে। এবং মা বোনেরা যে কথাটা বলছে জাস্টিসের কথা, ভুলে যান আমরা কে কি রাজনৈতিক দল করি না কেন, একদম কংগ্রেস মনে করে যে মা বোনেরা যেভাবে অত্যাচারিত হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা যদি আজকে না হয়, পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম কি সুরক্ষিত থাকবে? আমি শুধু এখানে সুদীপের কাছে আসার আগে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, যখন তথাগত রায় এই স্টুডিওতে প্রায় আসতেন এই ডিবেটে অংশ নিতে, তখন তথাগত রায় বলতেন তাদের যখন কর্মসূচি থামিয়ে দেওয়া হতো যে আমি করলে বিপ্লব আর তুমি করলে সন্ত্রাস। আমার প্রশ্ন সুদীপের কাছে, শাসকের আমি বলছি পন্থা কি এটাই, মানে আমি যে পদক্ষেপে গেছি সেটা বিপ্লব, আর সেই পদক্ষেপ যখন বিরোধীরা অনুসরণ করতে সেটা সন্ত্রাস। সরকার যে ক্যাম্প করেছিল তাতে 65টা এমন অভিযোগ আছে যে জমির পাট্টাটা দিয়েছিল বামফ্রন্ট আমলে, রেজিস্ট্রিটা করেনি। 130 জনের জমি ফেরত দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। সন্দেশখালী আমি বলছি যারা যে ফোন কলটা ভাইরাল হয়েছিল যে সন্দেশখালীকে নন্দীগ্রাম করতে হবে, সন্দেশখালী নন্দীগ্রাম হয়নি বলে এরা জমিটা ফেরত পেয়েছেন। আমি আবার বলছি যে মায়ের কাছে ছেলে মেয়েদের দুঃখ ক্ষোভ করতে পারে, কিন্তু আমরা মানুষ যা বলেছে সেইভাবে। এবং 2 নম্বর ব্লকে 8টা মোট 16টা পঞ্চায়েতে তৃণমূলের দখলে, এরপরে বিরোধীদের ঘাড়ে। আমি শুধু ওয়ান লাইনার শুধু আমি মাত্র সুদীপ্ত দাশগুপ্তের কাছে আমি বলছি, পুলিশের এত সমালোচনার মধ্যে ভূমিকা কি পরিবর্তন হবে? পুলিশকে তার নিজের রোল প্লে করতে দেখা যাবে? পরিবর্তনের কোনো চান্সই নেই, কারণ পুলিশ দলদাসের মতন কাজ করছে। আর একটা ছোট্ট জিনিস, একটু টাইম, এই যে অভিষেক ব্যানার্জি বললো যে কোর্টের স্থগিতাদেশের জন্য অ্যারেস্ট হয়নি শাহজাহান, আমি একটা ছোট্ট কথা বলছি, দাঁড়ান। ইডি একটি মামলা করেছে, পুলিশ একটি মামলা করেছে, সেই মামলা ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ। আর শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর মা বোনেরা করেছে একটি আলাদা কেস, সেই কেসে কোনো স্থগিতাদেশ। আমি অনুষ্ঠান এইখানে শেষ করব, ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। শুধু একটা সংশোধনী, এই অনুষ্ঠান যখন আমি শুরু করছি তখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী যখন বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন এই প্রসঙ্গ উত্থাপনের সময় ভুলবশত ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছবি সম্প্রচারিত হয়েছিল। এই চিঠি দিয়েছেন ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। অনুষ্ঠান শেষ করছি, এরপরে দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দে।